লাস্ট ক্লাসে এই স্লাইড পর্যন্ত এসেছিলাম। ব্রাশকে আমরা ব্রডলি দুটা ভাগে ভাগ করেছিলাম, একটা ইয়েলো ব্রাশ, একটা হচ্ছে রেড ব্রাশ। রেড ব্রাশ মিন্স হচ্ছে যেখানে কপারের পার্সেন্টেজ বেশি। আমরা জানি কপারের কালার হচ্ছে রেড, আর জিঙ্কের কালার হোয়াইট অথবা গ্রে বলা যায়, হোয়াইট অথবা গ্রে। যে ব্রাশের ভিতরে জিঙ্কের পার্সেন্টেজ বাড়তে থাকে সেটা রেড কালারটা ফেড হতে থাকে, ইয়েলোইশ কালার ধারণ করে। জিঙ্কের পার্সেন্টেজ যেখানে বেশি থাকে সেটাকে ইয়েলো ব্রাশ বলা হয়, আর জিঙ্কের পার্সেন্টেজ কম, দ্যাট ইজ কপারের পার্সেন্টেজ বেশি, সেটাকে রেড ব্রাশ বলা হয়। যেমন জিঙ্ক 90, কপার 10, এটা একটা রেড ব্রাশের এক্সাম্পল। রেড ব্রাশ দেখতে লাল রঙের। এটা ডিজিঙ্কিফিকেশন মানে হচ্ছে সিলেক্টিভলি জিঙ্কটাকে জিঙ্কটা পারুশনের মাধ্যমে সরে যাওয়া, কপারটা সরে যাওয়া না, শুধু জিঙ্কটা সরে যাওয়া। তো যেখান থেকে জিঙ্ক সরে যায় সেখানে রিলেটিভলি কপারের পার্সেন্টেজ বেড়ে যায়, ফলে অ্যাফেক্টেড এরিয়া যেটা হয় সেটা অ্যাফেক্টেড এরিয়াতে কপার পার্সেন্টেজ বেড়ে যায়। সো অ্যাফেক্টেড এরিয়াটা রেডিশ কালার ধারণ করে, আর আনএফেক্টেড এরিয়া সেটা অরিজিনাল কালার থাকে, যেটা অতটা রেডিশ থাকে না। এবং যেহেতু টার্মটার নাম ডিজিঙ্কিফিকেশন, অতএব আমরা বুঝতে পারি যে রেড ব্রাশে জিঙ্কের পরিমাণ কম, অতএব রেড ব্রাশে ডিজিঙ্কিফিকেশন কম হবে, ইয়েলো ব্রাশে ডিজিঙ্কিফিকেশন বেশি হবে। মানে যেখানে জিঙ্ক বেশি থাকবে সেখান থেকে জিঙ্কের পার্সেন্টেজ সরে যাওয়ার পসিবিলিটি বেশি, অতএব ইয়েলো ব্রাশে ডিজিঙ্কিফিকেশনটা প্রমিনেন্ট হয় দেন দ্য রেড ব্রাশ। রেড ব্রাশে হতে পারে কিন্তু খুব কম পরিমাণ। তো অ্যাফেক্টেড যে এরিয়াটা হয় সে অ্যাফেক্টেড এরিয়াটা কালার হয়ে যায় রেড কালার, কারণ রিলেটিভলি কপারের পার্সেন্টেজ বেড়ে যায়। আর আনএফেক্টেড এরিয়াটা অত ইন্টেন্স রেড কালার থাকে না, ইয়েলোইশ ভাব থাকে। এই দুটো কালারের পার্থক্য দেখে আমরা নেকেড আইতে খালি চোখে বুঝতে পারি। As the disintegrated alloy assumes red or copper color, disintegrated alloy মানে হচ্ছে যে জায়গাটা অ্যাফেক্টেড হয়েছে সেই জায়গাটা, করেক্টেড হয়েছে সেই জায়গাটা, that contrast with the original yellow, যে জায়গাটা অ্যাফেক্টেড হয়নি সেই জায়গার কালার রিলেটিভলি ইয়েলো। স্যার রেড ব্রাশে কপার বেশি থাকার কথা না? আর রেড ব্রাশ তো উল্টা হয়েছে, রাইট? এটা 10 হয়েছে, থ্যাংক ইউ। এটা দুই ধরনের ডিজিঙ্কিফিকেশন আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইউনিফর্ম আর লেয়ার টাইপ, আর একটা হচ্ছে লোকালাইজ টাইপ। যে আমরা পরের ছবি দেখলে আমি বুঝতে পারবো যে ইউনিফর্ম আর লেয়ার টাইপটা কেমন আর লোকালাইজ কেমন। সো একটা পাইপ দেখানো হচ্ছে, তোমরা পাইপের এখানে পাইপটা কালার হলে খুব সুন্দর বোঝা যেত। এটা কালার, যেহেতু এটা স্ক্যান করা হয়েছে ছবিটা, অতএব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই একটা কালারের বাউন্ডারি লাইন হচ্ছে এইটা, বোঝা যাচ্ছে? আশা করি তোমরা বুঝতে পারছো। একটা বাউন্ডারি লাইন, এর এই ভিতরের সাইডটা একটা কালার, বাইরের সাইডটা আরেকটা। তার মানে টোটাল যে থিকনেস আছে পাইপটা, টোটাল থিকনেস পাইপের ভিতরের 50% এক কালার, বাইরের 50% আরেক কালার এখানে। এবং এইটা দেখো পুরো পাইপের ভিতরের 50% এক কালার। তার মানে পুরো পাইপের ভিতরের 50%টা ইউনিফর্মলি অ্যাফেক্টেড হয়েছে। সো এইটা হচ্ছে ডিজিঙ্কিফাইড, দ্যাট ইজ অ্যাফেক্টেড পোরশন। ভিতরের 50% thickness, affected portion, that is corroded portion. এটা যদি আমি কালার ফিগার দেখতাম তাহলে এই অ্যাফেক্টেড পোরশনটা এটাকে দেখা যেতে হচ্ছে জিঙ্ক সরে গেছে, তার মানে এটা রেড দেখা যেত। এটাও রেড দেখা যেতে পারে, রেড দেখাও যেতে পারে,
আর ইয়েলো দেখা যেতে পারে। ইয়েলো যদি দেখা যায় তাহলে কালারের পার্থক্য আমি স্পষ্ট বুঝতে পারছি। আর যদি রেড দেখা যায় তাহলে এত ইন্টেন্স রেড হবে না, একটা ফেইন্ট রেড, ফেডেড রেড। আমি পার্থক্যটা ভালোভাবে বোঝার জন্য এটা ইয়েলোইশ লিখে দেব, ইয়েলো। সো এটা কি হচ্ছে, এখানে এখানে একটু ডার্ক দেখা যাচ্ছে ছবিতে, বইয়েও সাদা কালো ছবি দেওয়া আছে, তাই বলেছে ডার্ক ইনার লেয়ার, ভিতরের অর্ধেক যে ইনার লেয়ারটা, এটা হচ্ছে ডিসইনফেক্টেড লেয়ার এবং এটা ইউনিফর্ম পুরো পাইপ বরাবর। And outer layer is the unaffected yellow grass, outer. So এটা হচ্ছে ইউনিফর্ম টাইপের, ঠিক পুরো থিকনেসের ভিতরের অর্ধেক সাইডটা এফেক্টেড হয়ে গেছে। 50% penetration of pipe wall, 50% penetration of pipe wall occurred. কখন হলো এটা? after several years in portable water service. পোর্টেবল ওয়াটার সার্ভিস মানে যেখানে কারেন্ট ফ্লো হয় সেরকম একটা জায়গায়, অথবা এটা মানে সাগরে যদি সাগরে পোর্টেবল এয়ার সার্ভিস মানে হচ্ছে যে ভিতর দিয়ে পানি ফ্লো করেছে, এর ভিতর দিয়ে পানি ফ্লো করেছে, কোন একটা পানি, যে কোনো পানি ফ্লো করেছে, কয়েক বছর যাবত ফ্লো করার পরে তারপরে এটাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে এটাকে দেখা যাচ্ছে যে এটা কালার। সো দিস ইজ দ্য ইউনিফর্ম। লোকালাইজটা কেমন? লোকালাইজটা হচ্ছে এটা একটা পাইপের একটা পোর্শন, ইনার পোর্শনটা দেখানো হচ্ছে, এই সারফেসটাকে দেখানো হচ্ছে ইনার পোর্শন। সেই ইনার পোর্শনে দেখো সব জায়গায়, আগের পাইপটা যদি হতো, আগের পাইপটা ঠিক এই বরাবর এখান থেকে ভিতরের পোর্শনটুকু এতটুকু এফেক্ট হচ্ছিল আগের পাইপে, আর এখানে কি হচ্ছে তা না, এফেক্টেড এরিয়া হচ্ছে এখানে এতটুকু। সো কোন জায়গায় আছে ইনার পোর্শনে, কোন জায়গায় আছে আউটার পোর্শনে, এতটুকু এইসব। সো এটাকে বলা হচ্ছে লোকালাইজড ডিজিজ। এটা কোথায় হচ্ছে? এখানে বলছে যে এটা হচ্ছে একটা বয়লারের ইনার সাইড, পাওয়ার হাউস হিট এক্সচেঞ্জার টিউব উইথ বয়লার, ওয়াটার ইনসাইড, যার and fuel combustion gases on the outside. এইটা একটা টিউব, এই টিউবটাকে কেটে আনা হয়েছে, একটা বয়লার টিউব। সে এরকম এভাবে না দিয়ে, বয়লারটা এরকম থাকে না, বয়লারটা হরাইজন্টাল থাকে। সো আমি এখানে ড্র করি, সেরকম একটা হরাইজন্টাল বয়লার, গ্রামের মতো। এর ভিতরে কি হচ্ছে? ওয়াটার আছে, হিটেড ওয়াটার আছে, হট ওয়াটার আছে। এই হট ওয়াটারটা কিভাবে রাখা হয়? এই বাহির থেকে হিটিং এর ব্যবস্থা করা হয়, সো এই বয়লারের যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটার আউটসাইডের এনভায়রনমেন্ট একরকম, ইনসাইডের এনভায়রনমেন্ট একরকম, দুই রকম। ইনসাইডের এনভায়রনমেন্টটা কি? হট ওয়াটার ইনসাইড, বয়লার ওয়াটার ইনসাইড। বয়লার ওয়াটার মানে হচ্ছে হট ওয়াটার ইনসাইড। আর বাইরে কি? ফুয়েল কম্বাশন গ্যাসেস অন দ্য আউটসাইড। বাইরে দিকে আছে এই যে ফুয়েল কম্বাশন গ্যাসেস অন দ্য আউটসাইড। সো দুই দিকে দুই রকম। এইভাবে যখন এটাকে অনেক ইউজ করা হয়েছে, এবং এটা ছিল মেড অফ ব্রাস, দিস বয়লার ওয়াজ মেড অফ ব্রাস। এরপরে অনেকদিন ইউজ করার পরে এটাকে কেটে আনা হয়েছে, কেটে এনে সারফেসটা দেখা হচ্ছে। ইনার সারফেস হচ্ছে এটা, যেটা আমরা দেখতে পাচ্ছি। ইনার সারফেসে আমরা দেখতে পাচ্ছি লোকালাইজড ডিজিং ডিফেকশন, কালার চেঞ্জ। কারণ এই জায়গা থেকে জিঙ্ক সরে গেছে, সো এই জায়গা থেকে জিঙ্ক সরে গেছে, জিঙ্ক রিমুভ হয়ে গেছে। সো এটা ডার্ক মানে হচ্ছে এটা হচ্ছে রেডিশ কালার, কপারের পার্সেন্টেজ বেড়ে গেছে, আর এটা হচ্ছে ইয়েলোইশ কালার। এবং কোন সাইডটা হচ্ছে? এটা যেমন দুইটা সাইড, ভিতরের সাইডে হট ওয়াটার ছিল, ভিতরের সাইড অ্যাটাক স্টার্টেড, বর্ষণ হয়েছিল অন দ্য ওয়াটার সাইড অফ দ্য টিউব, পাইপের ভিতরের সাইডে যেখানে হট ওয়াটার ছিল। সো দিস ইজ দ্য লোকালাইজড ডিজিনিফিকেশন। সো দুইটা ডিজিনিফিকেশন দেখলাম, একটা হচ্ছে ইউনিফর্ম টাইপ আর একটা হচ্ছে লোকালাইজড টাইপ। ইউনিফর্ম টাইপটাকে লেয়ার টাইপও বলে। এখন কোন কন্ডিশন? এখানে দুইটা এক্সাম্পল। লোকালাইজডের জন্য বলা হয়েছে যে একটা বয়লার টিউবের ভিতরে হচ্ছে, যেখানে ভিতরে ওয়াটার, গরম পানি, আর বাইরে কম্বাশন গ্যাস। এরকম একটা ক্ষেত্রে
ভিতরে যেখানে হট ওয়াটার ছিল সেখানে লোকালাইজ হচ্ছে। আর ওইটার ক্ষেত্রে বলা হয়েছে যে পোর্টেবল ওয়াটার ভিতর দিয়ে ফ্লো করছিল। এটা হচ্ছে ভেরি ভেরি স্পেসিফিক এক্সাম্পল। জেনারেল কেস থেকে কোশ্চেন হতে পারে কোন জেনারেল কেসে লোকালাইজ ডিজিগনিফিকেশন হবে আর কোন জেনারেল কেসে লেয়ার টাইপ ডিজিগনিফিকেশন হবে। সো জেনারেল কেসটা আমার বুঝতে হবে। আচ্ছা, ওটা পরে পরে আসছে, পরের স্লাইডে আছে। তার আগে বলা হচ্ছে ডিজিগনিফিকেশন হলে কি হয়। আমরা জানি যে অন্যান্য করেশনের ক্ষেত্রে কোন একটা টাইপের করেশন হওয়া মানে কি মেটালটা ডিটোরিয়েট করছে, সব দিক থেকে ডিটোরিয়েট করছে, তার করেশন রেজিস্ট্যান্স ডিটোরিয়েট করছে, মেকানিক্যাল প্রপার্টি ডিটোরিয়েট করছে, সব দিকে। কিন্তু এখানে দুইটা জিনিস অন্যান্য জায়গায় বলা হচ্ছে। এক হচ্ছে কি কিছু করেশন হওয়া মানে করেশন রেজিস্ট্যান্স ডিটোরিয়েট করছে, রেজিস্ট্যান্স ডিটোরিয়েট করছে মানে ফল করছে। কি হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, মেকানিক্যাল স্ট্রেংথ সেটা ফল করছে। আরো অনেক কিছু আছে, যেমন অ্যাপিয়ারেন্স কি হচ্ছে করেশন হওয়া মানে অ্যাপিয়ারেন্সও ফল করছে, ডিটোরিয়েট করছে, অ্যাপিয়ারেন্সও ডিটোরিয়েট করছে। এই ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কি সপ্তাহে সব ডিটোরিয়েট করে না। দেখো বলা হচ্ছে ডিজিগনিফিকেশন হওয়া মানে জিঙ্ক সরে যাওয়া। জিঙ্ক সরে যাওয়া মানে কি, এই যে কপার আর জিঙ্কের ভিতরে আমরা জানি মোর নৌবত হচ্ছে কপার, মানে করেশন রেজিস্ট্যান্স অফ কপার ইজ গ্রেটার দেন করেশন রেজিস্ট্যান্স অফ জিঙ্ক। তাহলে জিঙ্ক যদি সরে যায় রিলেটিভলি, মানে যে অ্যাফেক্টেড এরিয়াটা তার ভিতরে কপারের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে রিলেটিভলি। কপারের পার্সেন্টেজ যদি বেড়ে যায়, ডিজিগনিফাইড এরিয়া যেটা তার করেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করে। কারণ এখানে যেমন বলা হয়েছিল 1 নম্বরে যেটা বলা হয়েছিল অন্যান্য করেশন ক্ষেত্রে একটা করোডেড মেটাল করেশন হলো তার করেশন রেজিস্ট্যান্স ডিটোরিয়েট করছে। আর এই ক্ষেত্রে যে পোর্শনটুকু যদি লোকালাইজ হবে, যে লোকালাইজ এরিয়াটুকু ডিজিগনিফিকেশন হলো, করেশন হলো, তার করেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করে যাচ্ছে, কারণ তার কপারের পার্সেন্টেজ বেড়ে গেছে, কপার পার্সেন্টেজ বেড়ে গেছে, রেশিওটা বেড়ে গেছে, রিলেটিভ টু জিঙ্ক কপার পার্সেন্টেজ বেড়ে গেছে। কিন্তু তার তালিকা আমরা ফরচুনেট বলবো, ডিজিগনিফিকেশনকে আমরা বলবো যে আমাদের জন্য ফেভারেবল। করেশন অনেক ক্ষেত্রে ফেভারেবল, এর আগে বলা হয়েছে। একটা এক্সাম্পল দাও তো, করেশন কোন ক্ষেত্রে ফেভারেবল, কোন জায়গায় চাই আমরা করেশন? রাইসেল রাইট, বেনিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ করেশন আমরা বলেছি। করেশন কিছু কিছু ক্ষেত্রে ফেভারেবল, এই ক্ষেত্রে আমরা করেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করছে, তাহলে কি আমরা বলবো যে তাহলে এই ডিজিগনিফিকেশনের মাধ্যমে আমাদের লাভ হচ্ছে? ওই ড্রাইসেলের মতো না, তা হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ ডিটোরিয়েট করে যাচ্ছে, অনেক করে যাচ্ছে। কি করে মেকানিক্যাল স্ট্রেংথ ডিটোরিয়েট করছে? আনফরচুনেটলি, এটার জন্য আমরা বলবো ফরচুনেট, কিন্তু পরেরটা বলছে ন, ফরচুনেট না, আনফরচুনেট। ডিজিগনিফাইড পোরশন ইজ মেইনলি পোরাস, এই কথাটা সবটাই বুঝতে হবে। কারণ জিঙ্ক সরে যাওয়া মানে জিঙ্ক অ্যাটমটা তোমার ল্যাটিস যে জায়গায়, যে ল্যাটিস, তার ল্যাটিস স্ট্রাকচার যদি দেখি, সে যে জায়গাটায় জিঙ্ক অ্যাটমটা বসেছিল ওই জায়গা থেকে জিঙ্ক সরে যাওয়া মানে ওই জায়গাটা পোরাস হয়ে যাচ্ছে। পোরাস হয়ে যাওয়া মানে হচ্ছে কি, তাহলে ওই জায়গা পুরো জিনিসটা স্ট্রাকচারটা উইক হয়ে যাচ্ছে। সো মেকানিক্যাল প্রপার্টি আমার ডিটোরিয়েট করছে, দিস ইজ আনফরচুনেট। সো টিউব or পাইপ ফেস ফ্রম হিয়ার, কোন জায়গা থেকে? ওই উইকনেস এর জায়গা। ভিতরে একটা জিনিসের ভিতরে যদি অনেক পরোসিটি থাকে, সেখানে সেটা উইকনেস ডেভেলপ করে, করেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করলেও সেটা আলটিমেটলি আমাদের ক্ষতি করছে। এই একটু আগে যেটা আমি বলছিলাম, কোন জায়গায় ইউনিফর্ম হবে, ইউনিফর্ম আর লেয়ার টাইপ হবে, আর কোন জায়গায় ইউনিফর্ম আর লেয়ার টাইপ, আর কোন জায়গায় হচ্ছে লোকালাইজড হবে। ইউনিফর্ম হবে বলা হচ্ছে যেখানে জিঙ্ক কন্টেন্ট হাই, ওটাকে হাই ব্রাশ বলা হয়। জিঙ্ক কন্টেন্ট হাই কে হাই ব্রাশ বলা হয়, জিঙ্ক কন্টেন্ট লো কে লো ব্রাশ বলা হয়। সো জেনারেল কন্ডিশন ফর ইউনিফর্ম ডিজিগনিফিকেশন ইজ যেখানে জিঙ্ক কন্টেন্ট হাই, দ্যাট ইজ হাই ব্রাশ। আর এটাকে যদি আমি অন্য নামে বলি, এটাকে বলবো হচ্ছে জিঙ্ক হাই মানে হচ্ছে ইয়েলো ব্রাশ, ইয়েলো ব্রাশ।
আরেকটা জেনারেল কন্ডিশন, এনভায়রনমেন্ট যদি অ্যাসিডিক হয়, অ্যাসিডিকের আবার সবগুলো না, মডারেট থেকে স্ট্রং, উইক অ্যাসিডে না, উইক অ্যাসিডে হবে না। একটা মনে রাখলি বাকিটা অটোমেটিক্যালি উল্টা সিচুয়েশন গুলো কি আমি যদি এটা মনে রাখতে পারি, লোকালাইজ ডিজিংগুয়েশন কোথায় হয়, ওটা হাই ব্রাস বলা হয়েছে, তাহলে লো ব্রাস হবে লোকালাইজ। সো লো জিঙ্ক কন্টেন্টের অন্য নাম কি, রেড ব্রাস। আর ওখানে অ্যাসিড আছে, তাহলে এখানে হবে অ্যালকালাইন হবে। আর কি হবে, নিউট্রালটা কি হবে, নিউট্রাল এখানে হবে। আর অ্যাসিডের আবার একটা বাউন্ডারি লাইন দিয়ে দেওয়া হচ্ছে, মডারেট টু স্ট্রং, তাহলে বাকি এই বাউন্ডারি লাইনের বাইরে যেটা অ্যাসিড আছে উইক অ্যাসিড, স্লাইটলি অ্যাসিডিক কন্ডিশন, দ্যাট ইজ উইক অ্যাসিড। আমি যদি একটা মনে রাখতে পারি তাহলে বাকিটা অটোমেটিক্যালি আমার মনে এসে যাবে। আমরা জানলাম ইউনিফর্ম ডিজিংফিকেশন কোন কোন জায়গাতে হয় এবং তার একটা এক্সাম্পল জেনেছি আমরা। এক্সাম্পলটা হচ্ছে ওই যে একটা পাইপ যার ভিতর দিয়ে পোর্টেবল ওয়াটার ফ্লো হচ্ছে সেভারাল ইয়ার্স, তখন আমরা এটা। আর জেনারেল কন্ডিশন লোকালাইজড হচ্ছে কি, যে এই কন্ডিশন, আর তার একটা এক্সাম্পল জেনেছি বয়লার টিউব। বয়লার টিউবের কোন জায়গায়, ভিতরের সাইডটা যেখানে হট ওয়াটার থাকে। কিন্তু বলা হচ্ছে এই যে এটা একটা দেওয়া হয়েছে জেনারেল কন্ডিশন, এই জেনারেল কন্ডিশনটা অত রিজিড না, বলতে these are general statements and many exceptional occur in practice. এই স্টেটমেন্ট অত রিজিড সব সময় এটা ফলো করে, এর ব্যতিক্রম কিছু দেখা যায় এবং একটা মেনি এক্সেপশন occur in practice, অনেক এক্সেপশনাল দেখা যায়। দ্যাট ইজ লোকালাইজড ডিজিংফিকেশন। এই কন্ডিশনে লোকালাইজড ডিজিংফিকেশন হয় কিছু কিছু ক্ষেত্রে, আবার এই কন্ডিশনে ইউনিফর্ম ডিজিংফিকেশন হয় কিছু কিছু ক্ষেত্রে। ফলে আমরা একটু ধাঁধার ভিতরে থেকে যাই কিছুটা ক্ষেত্রে। তবে গাইডলাইন দিয়ে সবসময় আমরা প্রিভেনশন করতে পারি না। যেমন ইএমএফ একটা গাইডলাইন, ইএমএফ সিরিজ একটা গাইডলাইন, কোনটা করেশন হবে কোনটা করেশন হবে না, কি দিয়ে কাকে প্রোটেকশন দেওয়া যাবে। সেই জন্য আমরা ইএমএফ বেশি ইউজ করি না, আমরা বেশি ইউজ করি কি, বেশি ইউজ করি বলো কি বেশি ইউজ করি? রাইট, গ্যালভানিক সিরিজ বেশি ইউজ করি, কারণ গ্যালভানিক সিরিজ অ্যাকুরেট ইনফরমেশন, ইএমএফ সিরিজ অ্যাকুরেট ইনফরমেশন দেয় না। কে বললে রোল নম্বর এবং নাম বলো, কে বললে অ্যান্সারটা? রোল 10। থ্যাংক ইউ। একে রেসপন্স করো, কেমন রেসপন্স করো, এগুলো ক্লাসরুমে যেমন জানা যায় অনলাইনে জানা যায় না, এগুলো এই জন্য আমাকে একটু জানতে হবে। যাই হোক, these are general statements and many exceptional occur in practice. ফলে এই ইনফরমেশনটাকে আমরা ডিজিংফিকেশন কমানোর জন্য, মিনিমাইজ করার জন্য খুব একটা বেশি ইউজ করতে পারবো না, মনে রাখতে হবে। বাট ইটস এ গাইডলাইন লাইক অ্যান ইএমএফ সিরিজ। হ্যাঁ, একটু আগে বলা হয়েছে কি যে একটা এফেক্টেড ব্রাসে ডিজিংফিকেশন যেটা হয়েছে তার করেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করছে, কিন্তু আনফরচুনেট যে তার কি হচ্ছে, টেনসাইল স্ট্রেংথ কমে যায়, মেকানিক্যাল স্ট্রেংথ কমে যায়। এখন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে মেকানিক্যাল স্ট্রেংথ কমে যায় কোনটা, একটা ম্যাটেরিয়াল, সেটাকে এক্সপোজ রাখা হয়েছিল সেভারাল মান্থস, কয়েক মাস যাবত, ইন ক্লোরাইড সলিউশন at 80 ডিগ্রি সেলসিয়াস। কন্ডিশনটা বলে দেওয়া আছে, রাখা হয়েছিল কতগুলো মেটাল, একটা রেড ব্রাশ, একটা নেভাল ব্রাশ, একটা মুনস মেটাল। রেড ব্রাশ দেখো যেখানে জিঙ্কের পার্সেন্টেজ কম, কপার 85, সেজন্য সেটা রেড। এই দুটোই হচ্ছে ইয়েলো ব্রাশের ভিতরে পড়ে যায়। নেভাল ব্রাশ জিঙ্ক 35, জিঙ্ক 40। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, আমি এখানে লস অফ টেনসাইল স্ট্রেংথ, মানে এই তিনটা ব্রাশ এই এনভায়রনমেন্টে সেভারাল মান্থস রেখে দেওয়ার পরে, তাহলে ডেফিনেটলি তিনটাতে ডিজিংফিকেশন হয়েছে, কিন্তু সেম এক্সটেন্টে হয়নি। এবং ডিজিংফিকেশন হওয়া মানে
করেশন রেজিস্ট্যান্স বেড়েছে, ডেফিনেটলি সেম এক্সটেন্টে করেশন রেজিস্ট্যান্স বাড়েনি। টেনসাইল স্ট্রেন্থ কমেছে, ডেফিনেটলি সেম এক্সটেন্টে টেনসাইল স্ট্রেন্থ কমেনি। এখন আমি কোশ্চেন করছি, আমি আনসারটা ঢেকে রেখেছি, লস অফ টেনসাইল স্ট্রেন্থ বলা হচ্ছে, কত পার্সেন্ট লস করছে আমি ঢেকে রেখেছি। বলো টেনসাইল স্ট্রেন্থ লস সব থেকে কমটা কোনটাতে হচ্ছে এই তিনটার ভিতরে? যেটাতে স্যার 40 বেশি হচ্ছে স্যার। এক মিনিট হ্যাঁ ঠিক আছে। 40 যে আগে বললে, কে বললে 40? কৌশিক স্যার। কৌশিক বলেছো। আমার কোশ্চেন কি ছিল বলো কৌশিক? লস অফ টেনসাইল স্ট্রেন্থ কোনটাতে সব থেকে কম হয়েছে লস অফ টেনসাইল স্ট্রেন্থ, তাই তো আমি বলেছি, তাই না? তাই তো কৌশিক? জি স্যার, জি স্যার। টেনসাইল, হ্যাঁ আচ্ছা, পরে আরেকজন যে অ্যান্সার করছে তুমি একটু পরে আসো। কৌশিক বলছে লস অফ টেনসাইল স্ট্রেন্থ সব থেকে কম এইটা, হ্যাঁ তাহলে 10% ধরে নেই। আর তাহলে একই আর্গুমেন্টে কৌশিকের এইটা টেনসাইল স্ট্রেন্থ লস সব থেকে বেশি হবে, তাই তো? এটা একটু 40 ধরে নেই, তাই তো? আচ্ছা এখন এইটার আরেকজন যে অ্যান্সার করছিল একটা মেয়ে, বলো ওটা কি ঠিক হয়েছে না ঠিক ভুল হয়েছে? না স্যার, উল্টা হয়েছে। উল্টা হয়েছে, রাইট। তাহলে তুমি বলছো এইটা হবে 10, এইটা হবে 40, তাই না? জি স্যার। এইটাই রাইট। এখন তুমি রাইট অ্যান্সারটা তোমার আর্গুমেন্ট শো করো, বলো। তুমি রাইট অ্যান্সার দিয়েছো 10 আর 40, মানে উপরেরটা 10, উপরেরটা লস কম হবে। টেনসাইল আমি বলেছি লস অফ টেনসাইল স্ট্রেন্থ, উপরেরটা 10 হবে আর নিচেরটা 40 হবে। 40 মানে 40 না, এটা বেশি হবে, একটা অন্য কি আরো। স্যার এখন এটার আর্গুমেন্ট দাও। তো জিঙ্ক বেশি সরে যাবে, জিঙ্ক বেশি সরে ইউনিফর্ম যাবে, পড়াশোনা হবে। সো মানে তখন আর কি বলবো স্যার, ম্যাট্রিক্সের অবস্থা তো আর আগের মতো থাকবে না, স্ট্রেংথ তো কমে যাওয়ার কথা। তুমি আবার বলো কোনটা থেকে জিঙ্ক বেশি সরে যাবে, উপরেরটা না নিচেরটা? স্যার ইউনিফর্ম তো হবে হচ্ছে থার্ডটা। ইউনিফর্ম হবে কোনটাতে? থার্ডটা স্যার, যে মুন মেটাল, এটা তো ইউনিফর্ম হবে, হ্যাঁ হলো ইউনিফর্ম হলো। সো এখন স্যার এক সাইডে তো স্যার যে স্ট্রেংথটা থাকলো, পাশে তো আর সেটা থাকবে না, মানে যেখানে ইউনিফর্ম হচ্ছে তো ইমব্যালেন্স হয়ে যাচ্ছে না, ইমব্যালেন্সটা বেশি এইখানে, এই কারণে হচ্ছে লস বেশি হবে। এখানে আর একটু সহজ করে বলা যায় যে ইউনিফর্ম আর লোকালাইজ না বলে আমি যদি বলি যে এখানে জিঙ্ক বেশি, তাহলে কোন জায়গায় করেশন বেশি? এখানে জিঙ্ক কম, জিঙ্ক সরে যাওয়াটাই করেশন, তাহলে কোন জায়গা থেকে জিঙ্ক সরে যাওয়ার পসিবিলিটি বেশি? 15 থেকে না 40 থেকে? 40 থেকে জিঙ্ক সরে যাওয়ার পসিবিলিটি বেশি। সো এই জায়গার করেশন বেশি হবে। করেশন বেশি হলে কি হয়ে যায়? যেটা করেশন বেশি হয়ে যায় সেটা টেনসাইল স্ট্রেন্থ কি হয়ে যাবে? বেশি ড্রপ করবে না, বেশি ড্রপ করবে না। সো এটা রাইট, এটা তো জিঙ্ক 15 কত আর সরবে? 5 সরলো, এটা আছে 40, তাই কত সরবে? 20 সরবে। সো 20 জিঙ্ক সরে যাচ্ছে, সো বেশি পরিস্থিতি ডেভেলপ করছে। সো বেশি পরিস্থিতি ডেভেলপ মানে হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ বেশি কমে যাচ্ছে। সো এটা টেনসাইল স্ট্রেন্থ 40 কম, তাই না? আর এইটা 15 থেকে 5 সরে, তার বেশি তো সরতে পারবে না। সো কম পরিস্থিতি ডেভেলপ করছে, সো এন্টার টেনসাইল স্ট্রেন্থ ড্রপ করবে 10%। সো এইটা রাইট। কি আনসার দিয়েছিলে? রো 32 34 32 স্যার। 32, ওকে, থ্যাংক ইউ, তোমার আনসার রাইট। এবার আমি দেখি এই যে মানে বইতে যে ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, যে যেটাই জিঙ্কের পার্সেন্টেজ কম সেটা ডিজিঙ্কিফিকেশন কম হচ্ছে, কমা মানে টেনসাইল স্ট্রেন্থ কম লস হচ্ছে 5%। যেটা জিঙ্কের পার্সেন্টেজ অনেক বেশি সেটা ডিজিঙ্কিফিকেশন অনেক বেশি হচ্ছে, সো 100%। এটা থিওরিটিক্যাল, একবার 100% লস হয় না। 100% টেনসাইল স্ট্রেন্থ লস মানে হচ্ছে যেন তার কোনো স্ট্রেন্থ নেই, কোনো না কোনো সবকিছু কিছু না কিছু স্ট্রেন্থ দিতে পারে, যতই উইক হোক না কেন। এটা থিওরিটিক্যাল লিখেছে, আমাকে বুঝতে হবে কম আর বেশিটা। সো এটা জিঙ্ক কম সরে যায়, সো লস স্ট্রেন্থ লস কম। এটা জিঙ্ক বেশি সরে যায়, স্ট্রেন্থ লস বেশি। এটা জিঙ্ক মডারেট সরে, স্ট্রেন্থ লস মডারেট। এখন ডিজিঙ্কিফিকেশনের মেকানিজম কি?
মেকানিজম, ডিজিংফিকেশন মেকানিজম, দুইটা থিওরি আছে ডিজিংফিকেশন, দুইটা থিওরি প্রপোজ করা হয়। Two theories have been proposed. তার ফার্স্ট থিওরিটা কি? ফার্স্ট থিওরিটা বলছে জিঙ্ক ডিসলভ লিভিং ভ্যাকান্ট সাইটস ইন দ্য ব্রাস ল্যাটিস স্ট্রাকচার। আমরা যে ছবিটা দেখে আছি, ব্রাসের ল্যাটিস স্ট্রাকচারটা হচ্ছে এই। ব্রাস হচ্ছে বডি সেন্টার কিউবিক, যার বডিতে জিঙ্ক থাকে আর 8টা কোনায় 8টা কপার থাকে। এটা তোমরা জানো, শিখেছ। এটাকে দেখতে এরকম, এই যে এটা দিচ্ছে অন জিঙ্ক, এই 8 কোনায় 8টা কপার, এই একটা ইউনিট ল্যাটিস স্ট্রাকচার দেখানো হচ্ছে, আর এই আরেকটা ইউনিট দেখাচ্ছে ওই জিঙ্ক, এটা হচ্ছে কপার। ফার্স্ট থিওরি বলে যে মনে করো এই কোন একটা বডি, সে বডিটা আমি পুরোটাই ধরলাম, কোন একটা স্ট্রাকচার যেটা ব্রাসের, যার কপার জিঙ্ক গুলো এইভাবে আছে। এখানে এখানে কোনো গ্যাপ নেই, তোমরা বুঝতে পারো, তোমরা জানো এগুলো। এইটা এটার সঙ্গে এসে মিশবে, এই কপারের সাথে এসে মিশবে, আর এই কপার, এটা এ কপার যদি বলি, এটাও এ কপার, এই কপারের সাথে এসে মিশবে। বুঝে তো তোমরা? এটা গায়ে গায়ে এসে মিশে। তা ফার্স্ট থিওরি বলছে যেহেতু আমরা জানি জিঙ্ক সিলেক্টিভলি জিঙ্ক সরে যায়, সো তার মানে এখানে সেই সলিউশনটা আছে। সলিউশন মানে হচ্ছে সেই পোর্টেবল ওয়াটার বডি বা হট ওয়াটার বডি, যাই বলি না কেন, দিস ইজ দ্য করসিভ এনভায়রনমেন্ট, হট ওয়াটার। সো হট ওয়াটার কি হবে, এই জায়গায় একটু গ্যাপ থেকে, সো হট ওয়াটার এই গ্যাপ দিয়ে এসে এই জিঙ্ককে ডিসলভ করবে, জিঙ্ক ডিসলভ করবে। সো এই জিঙ্কটা কি হলো, তাহলে এই জিঙ্কটা ডিসলভ হয়ে যে এই জিঙ্কটা কি হয়ে যাবে, আবার সলিউশনে চলে যাবে, এখানে চলে যাবে। সো এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। সবই বুঝতে পারছো তো? হ্যাঁ, এই জিঙ্কটা ফাঁকা হয়ে যাবে, কপার কিছু হবে না। তারপরে কি হবে, এই জিঙ্কটা ফাঁকা হয়ে যাবে, এটা গায়ে গায়ে লাগা আছে, কোনো গ্যাপ নেই। তারপরে এখান থেকে একটা গ্যাপ তৈরি হবে, এই গ্যাপ তৈরি হয়ে ওই সলিউশন, যেহেতু এই জিঙ্ক এখন নাই, তাহলে সলিউশন এবার এখান দিয়ে এসে এবার এই জিঙ্কটা অ্যাটাক করবে। সো এই জিঙ্ককে আবার ডিসলভ করে নিয়ে এই জিঙ্ককে নিয়ে আবার বেরিয়ে আসবে। সো এইভাবে যাবে, যেতে থাকবে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট থিওরি, যে কি হচ্ছে, এটা হচ্ছে ব্রাসের ল্যাটিস স্ট্রাকচার থেকে বাহিরে আমার যে হট ওয়াটার আছে, হট ওয়াটার কাছে যাবে, জিঙ্কে রিজার্ভ করে নিয়ে চলে আসবে, আবার পরে জিঙ্কের কাছে জিঙ্কে রিজার্ভ করে যে নিয়ে চলে আসবে। এই হচ্ছে থিওরি। সো এটা হচ্ছে ফার্স্ট থিওরি। জিঙ্ক ডিসলভস লিভিং ভ্যাকান্ট সাইটস, তাহলে জিঙ্কের জায়গাটা খালি হয়ে যাচ্ছে ইন দ্য ব্রাস, খালি হচ্ছে বলেই ওই জায়গা দিয়ে পরের লেয়ারে জিঙ্কে যেতে পারছে দ্য ব্রাস ল্যাটিস স্ট্রাকচার। এটা থিওরিটিক্যাল বলা হচ্ছে, দিস থিওরি ইজ নট প্রুভেন, এবং বলা হচ্ছে এই সবাই এই থিওরিটাকে একসেপ্ট করেনি। যারা একসেপ্ট করেনি তারা তাদের একসেপ্ট না করলে একটা আর্গুমেন্ট দেখাতে হবে। আমি মানি না বললে তো হবে না, হ্যাঁ, মানি না, মানবো না, স্লোগান দিলে তো চলবে, যুক্তি দেখাতে হবে। স্ট্রং আর্গুমেন্ট এগেইনস্ট ইট, যারা মানে না তারা এই থিওরির এগেইনস্টে যে স্ট্রং আর্গুমেন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে এরকম, যে এই একটা প্রোডাক্ট, ব্রাসের একটা প্রোডাক্ট, হট ওয়াটার আমি বলছি বারবার, যেহেতু হট ওয়াটারই বলি, হট ওয়াটারে 6 মাস রেখে দেওয়া হলো, তারপর দেখা গেল যে ডিজিংফিকেশন হয়ে এত দূর আসলো। এটা লোকাল যদি ইউনিফর্ম হয় তাহলে হট ওয়াটার, এটা যদি ইউনিফর্ম কন্ডিশন হয় তাহলে পুরোটাই ডিজিংফাইড হলো। যদি সেটা না হয়, লোকালাইজড হয়, তাহলে এখানে একটু হলো, এখানে একটু হলো, এখানে একটু হলো, এখানে একটু হলো, এখানে একটু, আর ভিতরে ঢুকতে পারে। সো যতদূর ঢুকতে পেরেছে সেই লেন্থটা হচ্ছে এতটা, তাই না? এটা হচ্ছে একটা পার্টিকুলার একটা পিরিয়ডে, ধরে নিলাম, এটা সব থিওরিটিক্যাল, হাইপোথেটিক্যাল ধরছি, 6 মাস। যারা এর স্ট্রং আর্গুমেন্ট দিচ্ছে তারা বলছে যে 6 মান্থে এখানে হট ওয়াটার ছিল, আর
তাহলে হট ওয়াটার এত দূর এর লেন্থ ভিতরে ঢুকে এই জিঙ্কের ল্যাটিস স্ট্রাকচার থেকে জিঙ্ক ডিজলভ করা, এই যে লেন্থটা আছে, এই লেন্থটা ওই সময়ের তুলনায় যথেষ্ট বেশি, এত ঢোকা সম্ভব না। তারা বলছে, ছবিটা দেখো, ঢোকার জন্য পাথ কতটুকু, এই যে যেমন রিয়েল পিকচার কি, এই দুটো অ্যাটম গায়ে গায়ে লেগে আছে, হ্যাঁ গায়ে গায়ে না, এইটা মাঝখানে এর এপাশে একটা জিঙ্ক, এপাশে একটা জিঙ্ক, তো এই জায়গায় একটু ফাঁকা থাকে, এই ফাঁকা দিয়ে যে এটাকে অ্যাটাক করবে, তারপরে এখানে জিঙ্ক, এখানে কপার, এখানে কপার, সরি জিঙ্ক বলেছিলাম, কপার, এখানে কপার, এখানে কপার, এটা ডিজলভ করার পর আবার এই পথ দিয়ে তাকে এসে আবার এখানে আরেকটা জিঙ্ক পাবে। সো এই পথটা এত সহজ পথ না, এটাকে অ্যাটাক করে এটাকে ডিজলভ করে নিয়ে যাবে, তারপর আবার এসে এখান থেকে, এটা এতটা সহজ পথ না, এটা একটা অ্যাপ্রিসিয়েবল লেন্থ, এই যে বলা হচ্ছে যে এই সময়ের তুলনায় এই লেন্থটা যথেষ্ট বেশি দেখা যাচ্ছে, এই যথেষ্ট বেশি লেন্থ হলে ওই পথটা যথেষ্ট সহজ হতে হবে, যেন হট ওয়াটার খুব দ্রুত বেগে ওই জায়গায় সহজভাবে ওই জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু এই পথটা অত সহজ পথ না, শুধু জিঙ্কের ল্যাটিস সাইড দিয়ে যাবে, এই পথটা অত সহজ পথ না। তাদের আর্গুমেন্ট হচ্ছে ডিজিঙ্কিউবেশন টু অ্যাপ্রিসিয়েবল ডেপথ, মানে যথেষ্ট ডেপ, এলটাকে যথেষ্ট বড় দেখা যাচ্ছে, এত দূর would be impossible, এটা ইম্পসিবল, এটা সম্ভব না, বিকজ অফ ডিফিকাল্টি অফ ডিফিউশন। জিঙ্ক তো ওই এটা ডিফিউশনের মাধ্যমে যাবে, আগের দিন আমরা ডিফিউশন করেছি লিচিং এক্সপেরিমেন্টের সময়, ডিফিউশনের মাধ্যমে যাবে অফ সলিউশন থ্রু ভেরি স্মল ভ্যাকান্ট সাইটস, শুধুমাত্র জিঙ্কের ভ্যাকান্ট সাইট যেটা খুবই স্মল, সেইটা দিয়ে যে ভিতরে জিঙ্কটাকে ডিজলভ করে এই লেন্থ ডিজিঙ্কিফিকেশন হবে মাত্র 6 মাস সময়, এটা সম্ভব না। তা বলছে সেই জন্য এই থিওরি আমরা মানি না। বোঝা গেছে? তাহলে মানি না মানবো না বললেও চলবে না, একটা যুক্তি দেখাতে হবে, একটা যুক্তিও দেখিয়েছে, এইটুকু বললেও চলবে না। তাহলে তোমাকে একটা প্রপোজ করতে হবে, তুমি একটা প্রস্তাব দিবে, ওই এটা ঠিক না, এইটা ঠিক, ঠিক আছে? মানি না মানবো না হলো, কেন মানো না সেটা বলতে হবে, বলা হলো, এইবার কোনটা ঠিক সেটাও তোমাকে বলতে হবে, অথবা তোমাকে এটা মানতে হবে কোনটা ঠিক। তার একটা সেকেন্ড থিওরি দিচ্ছে, সেকেন্ড থিওরিটা হচ্ছে এরকম, সেকেন্ড থিওরিটা কনসিস্টস অফ 3 স্টেপ, 3টা স্টেপ নিয়ে গঠিত। ফার্স্ট স্টেপে কি বলছে? ফার্স্ট স্টেপে বলছে ব্রাশ ডিজলভস। ফার্স্ট থিওরিতে বলছে জিঙ্ক ডিজলভ, অনলি জিঙ্ক, এবং ডেফিনেশনেও আমরা পড়ে এসেছি শুধু জিঙ্ক ডিজলভ হয়। এখানে সেকেন্ড থিওরিতে বলছে না, ব্রাশ ডিজলভ, শুধু জিঙ্ক না, ব্রাশটা পুরোটাই ডিজলভ হয়। তাহলে ফার্স্ট একটা যদি লেয়ার ধরি, দিস ওয়ান ইজ কপার, দিস ওয়ান ইজ কপার, দিস ওয়ান ইজ জিঙ্ক, তাহলে ব্রাশ ডিজলভ মানে কি, ফার্স্ট লেয়ারটা এদিকে আছে হট ওয়াটার, হট ওয়াটার, হট ওয়াটার কি করবে, ব্রাশ মানে হচ্ছে এই কপার নিবে প্লাস এই জিঙ্কে নিবে, সো আমরা বলতে পারি ব্রাশের একটা লেয়ারকে ডিজলভ করে। ছবিটা থেকে বোঝা যাচ্ছে তো? তাহলে এইটুকু আর থাকছে না, এই লেয়ারটা থাকছে না, এই লেয়ারটা কোথায় চলে আসলো, ডিজলভ হয়ে এখানে চলে আসলো, এখানে কপার ডিজলভ হয়ে আসে, এখানে জিঙ্ক ডিজলভ। সেকেন্ড স্টেপে বলা আছে 3 স্টেপ, জিঙ্ক আয়নস স্টে ইন সলিউশন, এই জিঙ্কটা এই সলিউশনের ভিতর থেকে যাবে, সলিউশন মানে কি, হট ওয়াটার সলিউশন। থার্ড স্টেপ বলছে কপার প্লেটস ব্যাক অন, কিন্তু কপার এখানে থাকবে না। থার্ড স্টেপ হচ্ছে কি, কপার কিভাবে, এটা ফার্স্ট স্টেপে এটা ডিজলভ হয়ে এসছে অক্সিডেশনের মাধ্যমে, থার্ড স্টেপ হবে কি, কপারটা রিডাকশনের মাধ্যমে আবার তার আগের ল্যাটিস সাইডে চলে যাবে, এই জায়গায় চলে যাবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, সেই অরিজিনাল ডেফিনেশন, জিঙ্ক সিলেক্টিভলি রিমুভস আউট, কপার সাময়িক সময়ের জন্য চলে গেছিল, কিন্তু একটু পরে থার্ড স্টেপে যে কপার ফেডস ব্যাক, মানে রিডিউস হয়ে আবার তার অরিজিনাল ল্যাটিস স্ট্রাকচারে চলে যাবে। এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। তাদের আর্গুমেন্টের পিছনে এবার যুক্তি দেখাতে হবে। তারা যেটা বলেছিল যে অ্যাপ্রিসিয়েবল ডেপথ,
এই পর্যন্ত এল 6 মান্থে যাওয়া সম্ভব না, তাই তারা যে যুক্তি দেখাচ্ছে সেই যুক্তিতে যেটা যাওয়া সম্ভব এটা বোঝাতে হবে। বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে এইভাবে দিস থিওরি সাপোর্টেড, এটা যুক্তি দিয়ে সাপোর্টেড হয়েছিল এন্ড অ্যাকসেপ্টেড, যুক্তি দিয়ে এটা অ্যাকসেপ্টেড হয়েছিল। যুক্তিটা কি পরে আসছে। এই দুইটার ভিতরে জিঙ্ক আর কপারের ভিতরে আমরা জানি মোর রিঅ্যাক্টিভ কে, মোর রিঅ্যাক্টিভ জিঙ্ক মোর রিঅ্যাক্টিভ। সো ফার্স্ট স্টেপে দুটাই চলে আসলো, রিজলভ হয়ে গেল। জিঙ্ক ইজ কোয়াইট রিঅ্যাক্টিভ, কপার ইজ মোর নোবেল। কপার হচ্ছে রিলেটিভলি নোবেল। ফার্স্ট স্টেপে দুটাই চলে আসলো সলিউশনে, সেকেন্ড স্টেপে আর কিছু নেই, যে ফার্স্ট স্টেপে দুটাই চলে আসলো থ্রু অক্সিডেশন। অক্সিডেশন রিঅ্যাকশন আমরা শুরুতে পড়েছিলাম, ইভলিউশন অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন। সো এই এটা হলো দুটাই চলে আসলো সলিউশন। সেকেন্ড স্টেপ আর কিছু না, ওটা তো থেকে গেল, দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেপ। সো সেকেন্ড স্টেপ দেখানো হচ্ছে না। থার্ড স্টেপে কি হচ্ছে, কপার প্লেটস ব্যাক, রিটার্ন ব্যাক থ্রু রিডাকশন। এই যে অক্সিডেশন, এই ইলেকট্রন ইভলভ হলো, এই ইলেকট্রন আবার কি হতে হবে, অ্যাবজর্ব হতে হবে। কপার করছে কি, কপার ওই ইলেকট্রন অ্যাবজর্ব করে কপার নিউট্রাল হয়ে আবার সেটার স্ট্রাকচারে ফেরত যাচ্ছে। এখন রিডাকশন রিঅ্যাকশন, যে কোনো রিডাকশন রিঅ্যাকশন মানে হচ্ছে অ্যাডিশন, এটা হচ্ছে ইভলিউশন, আর এটাকে কি বলা হয়, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন ইলেকট্রন। সো এটাও একটা রিডাকশন রিঅ্যাকশন, এটাও একটা রিডাকশন রিঅ্যাকশন, ইলেকট্রন অ্যাবজর্পশন হচ্ছে। এখানে যে সমস্ত ইলেকট্রন গুলো ইভলভ হলো, এই সমস্ত রিডাকশন রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রন গুলো আবার অ্যাবজর্ব হবে, এবং কপার কোথায় চলে গেল, কপার আবার তার ল্যাটিস স্ট্রাকচারে চলে গেল, পয়েন্টে চলে গেল। এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ইনক্রিজেস। দেখো অক্সিজেন থাকলে রিডাকশন রিঅ্যাকশন এনহান্স হয়, ইনক্রিজ। রিডাকশন যেখানে রিডাকশন রিঅ্যাকশন যত বেশি হবে, অক্সিজেন রিঅ্যাকশনও তত বেশি হবে, কারণ এই নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ ইভলিউশন আর নাম্বার অফ ইলেকট্রন অ্যাবজর্পশন, এটা তো ইকুয়াল হতে হয়। অ্যাবজর্পশনটা বেশি হলে ইভলিউশনও বেশি হতে হবে। তার মানে অক্সিজেন বেশি থাকা মানে হচ্ছে অক্সিজেন এনভায়রনমেন্ট, অক্সিজেন বেশি থাকা মানে রিডাকশন বেশি হওয়া, দ্যাট ইজ অ্যাবজর্পশন অফ ইলেকট্রন বেশি হওয়া। অ্যাবজর্পশন অফ ইলেকট্রন বেশি হওয়া মানে ইভলিউশন অফ ইলেকট্রনও বেশি হতে হবে। সেই জন্য বলা হচ্ছে অক্সিজেন ইনক্রিজেস রেট অফ অ্যাটাক when it is present in the environment যখন থাকে। যখন এটা আমাদের বাই প্রোডাক্ট হিসেবে একটা ইনফরমেশন চলে আসবে। আমার দেখতে হবে সেকেন্ড থিওরির অ্যাকসেপ্টেবিলিটি কত, যুক্তিটা কোথায়। সেকেন্ড থিওরিতে দেখো যুক্তি হচ্ছে এই, তারা বলেছিল ফার্স্ট থিওরি তারা মানেনি, কারণ তারা বলছিল যে শুধুমাত্র এই জিঙ্কের যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গা দিয়ে হট ওয়াটার যে এই এল লেন্থ এফেক্ট করা কয় মাসে, 6 মাসে, এগুলো কিন্তু সব আরবিট্রারি ধরা, 6 মাসে সম্ভব না। 6 মাসে সম্ভব হতে গেলে এই হট ওয়াটার এখানে যা আছে তার পাথটা যথেষ্ট ইজি হতে হবে, হট ওয়াটার যথেষ্ট যেন দ্রুত বেগে সে যেতে পারে। এখন দেখো এরা যুক্তি দেখাচ্ছে, এরা বলেছে যে ফার্স্ট কয়েক সেকেন্ড ধরে, বা ফার্স্ট কয়েক সেকেন্ড আরবিট্রারি ধরে নেই, ফার্স্ট কয়েক সেকেন্ডের জন্য কি হচ্ছে, এইটুকু নাই হয়ে যাচ্ছে, তাই না? ফার্স্ট কয়েক সেকেন্ড ওই এইটুকু নাই হয়ে যাওয়া মানে কি, এই হট ওয়াটার কার কন্ট্যাক্টে চলে আসছে, হট ওয়াটারটা এই ডান সাইডের কপারের কন্ট্যাক্টে চলে আসছে না, আর এখানে আবার একটা জিঙ্ক অ্যাটম আছে না। সো কয়েক সেকেন্ড জন্য যেহেতু এই লেয়ারটা যদি না থাকে, এই হট ওয়াটার খুব দ্রুত বেগে, এটা অনেক পাত পাচ্ছে কিন্তু খুব দ্রুত বেগে এই জায়গায় চলে আসছে, খুব দ্রুত বেগে হট ওয়াটার কোন জায়গায় চলে আসলো, এই জায়গায় চলে আসলো, সেকেন্ড লেয়ার কাটেক্ট করলো না, চলে আসলো। তো যে কয়েক সেকেন্ড ফার্স্ট লেয়ারটা নাই, কপার নাই, জিঙ্ক নাই, সেই কয়েক সেকেন্ডের জন্য হট ওয়াটারটা সেকেন্ড লেয়ারে আসাতে ইজি হয়ে গেল, সেকেন্ড ওয়ার এখানে চলে আসলো, তারপরে আবার কপার ব্যাক করলো, তাতে কিছু আসে না, হট ওয়াটার অলরেডি এখানে পৌঁছে গেছে। এরপরে হট ওয়াটার কি করছে, এই হট ওয়াটারকে এই সেকেন্ড লেয়ার, তার মানে সেকেন্ড লেয়ার মানে হচ্ছে এই কপার লেয়ার প্লাস এই জিঙ্ককে ডিজলভ করছে। তাহলে দেখো আগেরটার সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, এখন ফাঁকা জায়গাটা বেশি সময় ধরে পাচ্ছে না হট ওয়াটার। এগ্রি করছো কি করছো না? এগ্রি করছো, তাই তো? এবং সেই জন্য আগে ওরা যেটা বলছিল যে খুব ন্যারো জিঙ্কের ল্যাটিস যে পাতটা, সেটা খুব ন্যারো থাকে, ওই ন্যারো পাত দিয়ে এখান থেকে হট ওয়াটার ভিতরে যে এতটা ভিতরে যে 6 মাসে যে এখানে এফেক্ট করা সম্ভব না। এখন বলছে যে আমরা যে থিওরিটি দিলাম, এই থিওরি অনুযায়ী শুধু জিঙ্ক না,
কয়েক সেকেন্ডের জন্য কপারও ডিজলভ অবস্থায় থাকে, অতএব ওই পার্টটা ক্লিয়ার থাকে, সো পার্টটা বেশি ওয়াইডার হয়ে যায়। সো এখন হট ওয়াটার অনেক বেশি ডেপথ ঢুকতে পারবে। সো এখন 6 মাসে এই টোটাল লেন্থটা কভার করা তার পক্ষে সম্ভব। তাই বলা হচ্ছে যে দিস থিওরি ইজ সাপোর্টেড এন্ড অ্যাকসেপ্টেড। এই লাস্ট স্লাইডে বলা আছে পোরাস নেচার। সো কি হচ্ছে এইটার ভিতরে যেহেতু কিছু সময়ের জন্য কপার থাকছে না, এইটার ভিতরে পোরাস নেচারটা বেশি থাকছে, তাই না? কপারের অ্যাটমিক পয়েন্ট যেটাগুলো আছে এইগুলো টেম্পোরারিলি পোরাস হচ্ছে, আবার ব্যাক করছে, কিন্তু ফর দ্য টাইম বিং, ফর ফিউ ন্যানো সেকেন্ড অর ফিউ মিলি সেকেন্ড পোরাস তো থাকছে। ফলে ওই পরিস্থিতির ভিতর দিয়ে খুব আগের থেকে রিলেটিভলি ইজিয়ার ওয়েতে হট ওয়াটার ভিতরে প্রবেশ করছে। সো পোরাস নেচার of the deposits permits easy contact between solution and the gas. So easy contact টা যেহেতু হচ্ছে, অতএব অ্যাপ্রিসিয়েবল ডেপথে ওই কম সময়ে অ্যাটাক করা সম্ভব। এটা হচ্ছে সেকেন্ড থিওরি, প্রুভেন এন্ড ওয়েল অ্যাকসেপ্টেড থিওরি। সো তারা প্রথম থিওরি মানলো না এবং একটা লজিক্যাল একটা আর্গুমেন্ট শো করলো, না মানার পিছনে একটা আর্গুমেন্ট শো করলো, এবং তারা যে প্রস্তাবটা দিল সেটা মানার পিছনেও একটা আর্গুমেন্ট শো করলো, এবং পরে তখন সবাই সেটাকে মেনে। ক্লিয়ার আছে? জি স্যার। হ্যাঁ, আমার টাইম শেষ। ঠিক আছে, ক্লাস নিতে চাই না, টাইম শেষ, ওদের সবই শেষ। কিন্তু ক্লাস আরেকটু আছে, একটা বা দুটা স্লাইড, এই দুটা স্লাইড সহ ক্লাস টেস্ট হবে। ইঞ্জিনিয়ারিং এই যে একবার একটু দেখিয়ে দেই, এই আর দুটা স্লাইড আছে, এটা সামনের ক্লাসে পড়িয়ে দেবো, এটাও সিলেবাসে থাকবে। স্যার ইয়া সিটি তো স্যার আগের মতোই হবে, তাই না? আগের মতো বলতে তুমি কি বোঝাচ্ছ? সব এমসিকিউ নাকি এমসিকিউ হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে? ওইটাই স্যার, মানে ওইটাই সব মানে ধরনের হতে পারে, রাইট। শুধু আগের তার মতো না, আগের মতো, ঠিক আছে? স্যার যেভাবে বলছেন আর কি, আগে আবার আগে আগেরটার যেভাবে মতো হতে পারে, আগেরটাও আগের মতোই ভিতরেই পড়ে যায়। সব এমসিকিউ হতে পারে, কিন্তু কিছু এমসিকিউ, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিছু ট্রু ফলস সবই হতে পারে। গতবার এটাই বলছিলেন আর কি, আমি ওটাই বুঝেছি যে আগের মতোই আর কি। হ্যাঁ, ওইটাই। স্যার টাইম কি স্যার আগের মতোই 20 মিনিটই থাকবে? একটু কমিয়ে দিতে পারি এবার। আগে তো আমি দেখলাম অনেকের 11-12 মিনিটে হয়ে গেছে, একটু কমিয়ে দিতে পারি। না স্যার 20 মিনিটই থাকুক স্যার। দিলে 2 মিনিট কমিয়ে দেবো। স্যার 20 মিনিট থাকলে তো ভালো স্যার, যদি কোনো কারণে যে পারবে সে 12 মিনিটেই পেরে যায়। হ্যাঁ, স্যার, আর যে পারে না, কানেকশন নিয়ে আসলে সমস্যা হয়, মানে আমাদের প্রায় এখন আরো রেগুলার সমস্যা করছে। আর সেটাই মানে তো। সাবমেরিন কেবলের কাজ চলতেছে, তো নেটের অবস্থা খুব ঝামেলা করতেছে বিভিন্ন জায়গায়। ঠিক, সেটা তো শুক্রবারে ছিল, এখনো কি তাই আছে নাকি? স্যার আজকেও করতেছে, আমার যে ক্লাসেও স্যার অনেক প্রথম দিকে ঢুকতে পারতেছে না। Anyway, আমি এখনো কিছু তো বলিনি। অ্যাটলিস্ট 20 মিনিট তো পাবা তুমি, অ্যাটলিস্ট না 20 মিনিট পাবা, আনুমানিক ধরে রাখো। ঠিক আছে, 20 মিনিট দেবো, যাও। জি স্যার। সাবমেরিনের অজুহাতে 20 মিনিট দেবো, এরপরে 20 মিনিট দেবো না কিন্তু। যদি সব ওই এমসিকিউ দেয় 20 মিনিট দেবো, ঠিক আছে? সিডিটা স্যার টাইমটা কখন দিবেন আর কি? তোমরা কি ক্লাসের বাইরে যেতে পারবে না? পারবে না? এইটা স্যার ক্লাস টাইমে নেন, আমি আমার কাছে যে ডেটটা পান ওটা আরেকদিন দিয়ে আচ্ছা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, বুধবারে 10টার সময় ক্লাস হবে। হ্যাঁ, ক্লাস টেস্ট হবে, ঠিক আছে? তোমরা আমার বকেয়া ক্লাসটা একদিন দিও, শনিবার অথবা বৃহস্পতিবার একদিন দিও। জি স্যার, জি স্যার, জি স্যার। এগিয়ে রাখলে হয় কি, পরবর্তীতে আমার হাতে সময় থাকলে আমি ক্লাস নিলাম না, কিন্তু এগিয়ে না রাখলে একটা টেনশন কাজ করে, কিভাবে শেষ করব। এই জন্য যা আগেই আমরা এগিয়ে রাখি, পরবর্তীতে শেষ হয়ে গেলে তোমরা আমরা ক্লাস অফ করে দেবো। আচ্ছা, আমি স্যার একদিন অটো নিছিলাম তো স্যার, হ্যাঁ, সেটাই। ব্যবস্থা করে দিব স্যার, আমি সমস্যা নেই। আমি এক্সট্রা এখন চাচ্ছি না, বকেয়াটাই আমাকে দাও, শনিবার অথবা বৃহস্পতিবার। হ্যাঁ, দিলে ভালো হবে। জি স্যার। আচ্ছা, আগে ভাগে বল, রোল কল করছি। রোল নাম্বার 1, Yes, sir. 2, Yes, sir. 3। স্যার এই। বলছি কারেন্ট গেছে, কিছুক্ষণ আগে আমাকে ফোন দিছে স্যার, 10 মিনিট আগে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো।
Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir.